আইএনডিআইএ সংঘবদ্ধভাবে সুকৌশলে কিভাবে বিরোধিতা করা যায় তা নিয়ে যখন এখন থেকেই এনডিএকে প্যাঁচে ফেলতে চাইছে, ওদিকে শপথের কথা বলতেই হবে, কারণ রবিবার এই দিনটাই বেছে নেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, পরপর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী, এবং সেই শপথ নিচ্ছেন রবিবার। তৃতীয়বারের এই শপথের জন্য, মোদীর শপথের জন্য তোড়জোড় শুরু হয়েছে এবং প্রতিবেশী দেশের রাষ্ট্রনায়কদের তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আসছেন শেখ হাসিনা, একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথের জন্য। নজর থাকবে রবিবার সন্ধে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীত্বের শপথ নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু আগের দুবারের মতো নয়, এবার কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই এবার শরিকদের উপর নির্ভর করতে হবে। অর্থাৎ মোদী সরকারের 3.0 বা এনডিএ 3.0 অনেকটাই শরিক নির্ভর, এবং সেখানে অস্বস্তি জিয়ে রাখবেন একদিকে চন্দ্রবাবু নাইডু আর একদিকে নীতিশ কুমার। তো যে বৈঠক হয়েছে গতকাল, সেই বৈঠকে জানা গেছে তারা দুজন বেশ কিছু শর্ত দিয়ে রেখেছেন। তার আগে এই জোটের অঙ্ক একবার আপনাদের চট করে দেখিয়ে রাখি। জেডিইউ আর টিডিপির সমর্থন যদি না পাওয়া যায় তাহলে এনডিএ সরকার গড়া সম্ভব নয়। একজনের কাছে 12টি আর একজনের কাছে 16টি। জেডিইউ এর কাছে 12টি আসন রয়েছে, টিডিপির চন্দ্রবাবু নাইডুর কাছে 16টি আসন রয়েছে। এই 28টি আসন ফ্যাক্টর হয়ে যাচ্ছে 272 ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে। যদি এনডিএ 292 থেকে 28টি আসন অর্থাৎ টিডিপির 16টি আর জেডিইউ এর 12টি বাদ দেওয়া হয়, তাহলে ম্যাজিক ফিগার 272-এর থেকে 4টি আসন পিছনেই থেমে থাকতে হবে এনডিএকে। 268 আসনে থেমে থাকতে হবে। সেক্ষেত্রে এই দুজনের সমর্থন জরুরি সরকার গঠনের ক্ষেত্রে। তো যখন এই দুজনের সমর্থন জরুরি এটা বিজেপি বুঝছে, তখন স্বাভাবিকভাবেই জেডিইউ টিডিপি তারাও তাদের দর হাঁকছে। তো সমর্থন তো তারা করবে, তো তার জন্য বেশ কিছু দাবি সনদ তারা পেশ করেছে। এনডিএ সরকারের থেকে 8টি থেকে 10টি মন্ত্রক তারা চাইছে বলে জানা যাচ্ছে। কি কি মন্ত্রক? রেল মন্ত্রক, অর্থ মন্ত্রক, নগর উন্নয়ন, সড়ক পরিবহন, তথ্য প্রযুক্তি এবং আইন। এই শর্ত দেওয়া হয়েছে জেডিইউ এবং টিডিপির থেকে যে এই মন্ত্রকগুলো অন্তত তাদের চাই, তাহলেই তারা এই এনডিএর শরিক হবেন। এই সব শর্তগুলো এবার মানবে কি মানবে না, এখানে কি বার্গেনিং হবে, দর কষাকষি হবে, সে তো পরের কথা। কিন্তু এই পরিস্থিতি হলো কেন? এই পরিস্থিতি হলো তার কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আসন কমেছে। তো আসন যখন কমেছে তখন সেখানে বেশ কিছু হেভিওয়েট নেতা তারাও পরাজিত হয়েছেন, যেমন আমাদের দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কিন্তু 18 থেকে 12টি আসন এ রাজ্যে কমে যাওয়ার জন্য এবং তার আসন বদল মেদিনীপুর থেকে তাকে সরিয়ে আনার জন্য দলের সাংগঠনিক ব্যর্থতাকেই দায়ী করছেন। আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম। সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না, তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। 19-এর লোকসভা ভোটে মেদিনীপুর থেকে জেতেন দিলীপ ঘোষ। 24-এ সেই মেদিনীপুর থেকে সরিয়ে তাকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে। নতুন কেন্দ্রে গিয়ে তিনি হেরে গেলেন। এরপরই বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রশ্ন তুলে দিলেন বর্তমান নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে। সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল। আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল, তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। 2019 তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই বঙ্গে বিজেপি এক লাফে 2 থেকে 18 হয়।
দিলীপ ঘোষ নিজেও 2019 সালে জেতেন, মেদিনীপুর থেকে লোকসভায় যান, কিন্তু এবার তাকে পাঠানো হয় 19-এ আলুওয়ালিয়ার জেতা আসন বর্ধমান দুর্গাপুরে। এখানে তৃণমূলের কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। বিজেপিও বাংলায় জোর ধাক্কা খেল, 18 থেকে কমে হলো 12। সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা। 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি। সিট আমরা কমে গেছে, হয় এরকম অনেক সময়। সব জায়গায় যাবো, শুধু তারিখ বর্ধমান বা মেদিনীপুর নয়, আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। দিলীপ দা আমাদের পার্টির নেতা, তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। নিউজ 18 বাংলা। ক্ষোভ তো তৃণমূলের মধ্যেও রয়েছে, যেমন উত্তম বারিক হেরে যাওয়ার পরে তিনি বলছেন মন্ত্রী অখিলগিরি যদি একটু সহযোগিতা করতেন তাহলে বোধহয় ফল ভালো হতে পারত। তবে অখিলগিরি আবার বলছেন যে আসলে এগুলো দুর্বলতা ঢাকার জন্য অভিযোগ করা। নিশ্চিতভাবে আমি খুশি নই, তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে সেই সমস্ত এলাকার দলীয় নেতাকর্মীরা পাননি। যা কাজ করার আমরা তা করেছি নিশ্চিতভাবে। যারা করছে তারা নিজেদের ব্যর্থতাটা ঢাকবার জন্য সেটা করছে, সেটা ঠিক নয়, খারাপ তো লাগছে নিশ্চিত। পূর্ব মেদিনীপুরের কাঁথি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। 2009 থেকে কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে। এবার তা ধরে রাখতে ময়দানে নামে ঘাসফুল শিবির। লড়াই হয় হাড্ডাহাড্ডি, শেষমেশ হেরে যায় তৃণমূল। জিতেছেন বিজেপির সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই। কাঁথি লোকসভা কেন্দ্রের 7 বিধানসভা আসনের মধ্যে 6টিতেই এগিয়ে বিজেপি, একমাত্র পটাশপুরে এগিয়ে তৃণমূল। এই পটাশপুরের বিধায়ক উত্তম বারিকি এবার কাঁথি থেকে লড়েন। হাইকমান্ড তদন্ত করে খতিয়ে দেখবেন কেন এই বিপর্যয় সারা মেদিনীপুর জেলা জুড়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য প্রস্তুত করব না, তার কারণ অখিলদার সিনিয়র নেতৃত্ব, আমি নিশ্চিতভাবে কারোর বিরুদ্ধে কারোর সমালোচনা করি না। নিশ্চিতভাবে আমি খুশি নই, তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে সেই সমস্ত এলাকার দলীয় নেতাকর্মীরা পাননি। কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে রামনগর বিধানসভা। এখানকার তৃণমূল বিধায়ক অখিলগিরি রাজ্যের কারামন্ত্রী। তাঁর কেন্দ্র রামনগর থেকে বিজেপি প্রার্থী প্রায় 9,500 ভোটের লিড পান। কাদের বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ, কারা করছে সেটা তো আমি জানি না। দলনেত্রী দলের মিটিং ডাকবেন, দলের ভেতরের ব্যাপার প্রকাশ্যে নিশ্চয়ই বলতে পারবো না, দলনেত্রীর কাছে রিপোর্ট জমা করবেন। সব মিলিয়ে কাঁথি আসনে দলের হার নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যেই চলে এলো। কাঁথি থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।